আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। বৃষ্টি ভেজা এই দিনে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সাজিয়েছি কিছু কিচেন টিপসের উপর। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে, আপেল কাটলে অনেক সময় দেখা যায় যে কাটার কিছুক্ষণ পরে আপেলের রঙটা কালো হয়ে যায়। মেহমান আপেল খাওয়ার আগেই আপেলের রং কালো হয়ে যায়, বা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিলে দেখা যায় যে টিফিনের সময় আপেলের রঙটা কালো হয়ে গেছে, বাচ্চারা আর খেতে চায় না। তো এই আপেল যেন কালো রং না হয়ে যায় কাটার পরে, তারই টিপস আজকে তোমাদেরকে দিব। এই টিপসটা মেনটেন করলে আশা করছি আপেল আর কালো হবে না। এই টিপসটা আমিও পার্সোনালি ফলো করে অনেক উপকার পেয়েছি। তো আপেলটা আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম। তো টুকরো টুকরো করে কেটে নিয়ে এখানে আমি ছোট্ট একটা বুলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। তো লবণটা চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু গুলিয়ে নিলাম, আর এরপরে কেটে রাখা আপেলগুলো দিয়ে দিলাম। তো এই কেটে রাখা আপেলগুলোকে বেশিক্ষণ না, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মতো রেখে তুলে নিব। তো এই লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে আপেলগুলো আর কালো হয়ে যাবে না, একদম দীর্ঘক্ষণ পর্যন্ত আপেলের রঙটা ফ্রেশ থাকবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে দিবে। টিপস নাম্বার 2তে আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে, কচুর লতি যখন আমরা রান্না করি তখন দেখা যায় যে যত ভালো করে রান্না করা হোক না কেন গলা চুলকায়। তো কচুরলতি যেন রান্না করার পরে গলা না চুলকায় তার জন্য তোমাদেরকে এই টিপসটা দেওয়া। তো তোমরা যখন কচুরলতিটা রান্না করবে তার আগে সামান্য একটু ভাপিয়ে নেবে কচুরলতিটাকে, আর ভাপানোর সময় দিয়ে দিবে লেবুর রস। তো অল্প পরিমাণে আমি এখানে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিয়ে লতিটাকে ভাজিয়ে নেওয়ার ফলে কচুরলতিটা কিন্তু আর গলায় ধরবে না। তোমরা এখানে লবণও অ্যাড করতে পারো লেবুর রসের সঙ্গে। তো এখন আমি কচুরলতিটাকে উল্টে পাল্টে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর সময় খেয়াল রাখতে হবে কচুরলতিটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে না। 5 থেকে 10 মিনিটই যথেষ্ট কচুরলতি ভাপিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এর পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি যে টিপসটা শেয়ার করব, আমরা অনেকেই কিন্তু সময় বাঁচানোর জন্য আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ দিই। তখন দেখা যায় যে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ দেওয়ার ফলে ডিমটা ভালোভাবে ছেলা হয় না। তো আমরা যে ভুলটা করি, ঠান্ডা পানিতে আলু আর ডিম একসঙ্গে চুলাতে বসিয়ে দিই, যার ফলে ডিমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না আর উপরে চামড়াটা উঠতে চায় না। তো আলুটা যখন ফুটে উঠবে, আলুটা যখন সিদ্ধ দিবে তোমরা, আলুটা ফুটে ওঠার পরে তোমরা এভাবে ডিমগুলো উপর দিয়ে দিবে। তাহলে দেখবে যে ডিমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর খোসা ছাড়ানোর সময়ও তেমন কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, আলুতে ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে ডিমের খোসা কিন্তু আরও সহজেই উঠে আসে সিদ্ধ করার পরে। তো এখন আমি লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে, হালকা হাতে একটু নেড়েচেড়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু চাইলেই ছোট ছোট এই টিপসগুলোকে ফলো করে কিচেনের কাজগুলো খুব দ্রুত ও সহজে করে ফেলতে পারি। তো বন্ধুরা, আমরা কিন্তু বাটা মশলার রান্না সবাই খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু এখনকার এই যুগে কেউ আর আগের মতো মশলা বাটতে চায় না। তবে আমরা কিন্তু খুব সহজেই চাইলেই বাটা মশলার একটা স্বাদ নিতে পারি। তো তোমরা যারা বাটা মশলা পছন্দ করো তারা চাইলে আমার মতো এভাবে মশলাটাকে রেডি করে নিতে পারো। তো দেখো, এখানে আমি আমার তরকারিতে রান্না করার প্রয়োজন অনুযায়ী মশলা নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছি। তো এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটা আমি তরকারিতে ব্যবহার করব। এতে করে কিন্তু প্রায় বাটা মশলার মতো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো বন্ধুরা, এরপরে তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, আমরা ফ্রিজে মাছ রেখে দেওয়ার পরে সেটা কিন্তু কিছুদিন পরে আর খেতে ভালো লাগে না, একদমই কেমন যেন একটা আষ্টে গন্ধ আসে। তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু আর আষ্টে গন্ধ আসবে না। তো দেখো, এখানে আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল করে নিয়েছি। তারপরে মাছটা যখন আমি ধুয়ে নেব তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে আমি মাছটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব, আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ। তো লবণ আর লেবুর রস দিয়ে আমি মাছটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। তো এভাবে যদি মাছটা রান্না করার আগে ধুয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ফ্রিজ থেকে বের করার পর যে একটা আষ্টে গন্ধ আসে মাছ থেকে, সেটা কিন্তু আর আসবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি আমার টিপসগুলো তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও।
তো বন্ধুরা, এরপরে তোমাদের সঙ্গে আমি যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে, তোমরা যখন পেঁয়াজ কাটবে তখন পেঁয়াজের মধ্যে এভাবে করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। তাহলে পেঁয়াজ কাটার সময় দেখবে যে খোসাটা এদিক সেদিক আর ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে না, আবার খোসাটা খুব সহজেই তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তো সেজন্য পেঁয়াজ কাটার কিছুক্ষণ আগে তোমরা পেঁয়াজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবে। যদি বেশি পেঁয়াজ হয় তাহলে সবগুলো একসাথে বড় একটা বুলের মধ্যে ভিজিয়ে নিতে পারো। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে ভিজিয়ে নেওয়ার ফলে পেঁয়াজের উপরের যে বাকলটা আছে সেটা একদম নরম হয়ে গেছে। এখন এটা আমি খুব সহজেই হাতের সাহায্যে ছড়িয়ে ফেলতে পারছি। তো এভাবে করে যদি তোমরা পেঁয়াজ পানিতে ভিজিয়ে তারপর খোসাটা ছাড়াও, এতে কিন্তু পেঁয়াজ কাটার পর চোখ জ্বালা করে সেটাও আর করবে না। খুব সহজেই তোমরা পেঁয়াজগুলোকে কেটে নিতে পারবে। তো বন্ধুরা, এরপরে তোমাদের সঙ্গে যে টিপসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, বাজার থেকে ডিম কিনে নিয়ে আসার পর কখনোই ভুল করে তোমরা ডিম সরাসরি ফ্রিজে রেখে দিবে না। কারণ বাজারের ডিমের সঙ্গে কিন্তু অনেক নোংরা জীবাণু লেগে থাকে। বাজার থেকে আনার পর ফার্স্টে তোমরা কি করবে, একটু ডিটারজেন্ট অথবা যাই পারো, ভিমবার হোক যাই হোক, সেগুলো দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। আর এই যে পানিতে ডিমগুলো ভিজিয়ে রাখার ফলে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে এখানে পচা বা নষ্ট হয়ে যাওয়া ডিম আছে কিনা। পচা ডিমগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসে। তো ডিমগুলো যখন কিছুক্ষণ ভিজবে তখন তোমরা এভাবে পরিষ্কার করে তোমরা ডিমগুলোকে ফ্রিজে রেখে দিতে পারো। তো এতে করে কি হবে, ফ্রিজের ভিতর নোংরার জীবাণুটা ছড়িয়ে যাবে না। ডিমের মধ্যে তো অনেক নোংরা জীবাণু লেগে থাকে। তো আমার বাসায় যখন বাজার থেকে ডিম নিয়ে আসা হয়, সেটা যখনই নিয়ে আসা হোক, আমি ফ্রিজে রাখার আগ মুহূর্তে এভাবে করে পরিষ্কার করে নিই। তাহলে ফ্রিজটাও ভালো থাকে, আর হচ্ছে এই ডিমগুলো যখন তখন বের করে আর পরিষ্কার করার ঝামেলা থাকে না। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের টিপসগুলো তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার টিপসগুলো তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর হচ্ছে কমেন্ট করে জানাইও। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।